নমস্কার। উত্তরের মন চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি। আপনারা প্রতিনিয়ত টিভি মিডিয়া বা পত্রিকায় অনেক জ্যোতিষীর সঙ্গে আপনাদের পরিচয় হয়। কেউ হস্তরেখা বিচার করেন, কেউ জন্মকুষ্ঠি ছক করেন, কেউ বা নানা রকম দেবতার সাথে ডাইরেক্ট টেলিফোনে কথা বলেন, কেউ বা ঘরে পড়েন, কেউ অলৌকিক কিছু জানেন। কিন্তু আমার যারা জ্যোতিষ অনুষ্ঠান আজকে বসে দেখছেন, আমি তাদের বলবো যারা কিছু জ্যোতিষ সম্পর্কে ধারণা আছে, যারা মানেন যে জ্যোতিষ শাস্ত্রটা একটা অন্যান্য শাস্ত্রের মতো শাস্ত্র, যে শাস্ত্রের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? চিকিৎসা শাস্ত্রে যেমন চিকিৎসায় রোগ কিন্তু নির্ণয় করা যায়, রোগের জন্য প্রতিবিধান বা প্রতিকার দেওয়া যায়, কিন্তু কখনো মানুষের মৃত্যুটাকে ঠেকানো যায় না। তেমনি জ্যোতিষ শাস্ত্রেও কিন্তু কিছুটা লিমিটেশন কিন্তু রয়েছে। অনেকে বলেন, অনেক রকম বুজরুকি কথাবার্তা বলেন, তবে সেই কথা নিয়ে আমি যাচ্ছি না। আমি মেন অরিজিনাল জ্যোতিষ শাস্ত্র নিয়ে কয়েকটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা শিক্ষিত মানুষ, আজকে আপনারা জানেন আজকে মঙ্গল গ্রহে যান পৌঁছে গেছে, আমাদের দেশ পাঠিয়েছে। আপনারা আজকে কম্পিউটারের যুগ, কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু দেশ বিদেশের খবর ইন্টারনেটে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কয়েকটি কথা জ্যোতিষশাস্ত্রের কি করে উদ্ভব হলো এবং জ্যোতিষশাস্ত্র কি করতে পারে, জ্যোতিষশাস্ত্রের লিমিটেশন কতটা, জ্যোতিষশাস্ত্র দ্বারা আপনি কিভাবে উপকৃত হতে পারেন, কেন আপনি জ্যোতিষীর কাছে যাবেন, কেন আপনি নিজের ভাগ্য যাচাই করে দেখবেন, কেন আপনি প্রতিকার প্রতিবিধান পড়বেন, সেগুলো সম্পর্কে দু একটি কথা আলোচনা করব। ব্যাপার হচ্ছে, আমরা আমাদের ভারতবর্ষের সভ্যতা, সিন্ধু সভ্যতা পৃথিবীর সবথেকে প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতায়, আমাদের সিন্ধু সভ্যতায় সমাজটাকে কিন্তু চারটি ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় হচ্ছে বৈশ্য এবং চতুর্থ হচ্ছে শূদ্র। আবার প্রত্যেক মানুষের জীবনটাকে এরা কিন্তু সিন্ধুরা আর্য, এর পরবর্তীকালে আর্য সমাজ চলে আসে। আর্যরা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনটাকে চারটি ভাগে বিভক্ত করেছিল: ব্রহ্মস্থ, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং শিক্ষার যে একটা ব্যাপার ছিল, সেটা আমরা ব্রহ্মস্থ চিন্তাধারার থেকেই কিন্তু আমরা বুঝতে পারি। কারণ সেই সময় কিন্তু মানুষ পণ্ডিতের গৃহে পড়াশোনা শিখতে যেত। সেই সময় জ্যোতিষশাস্ত্রের আবির্ভাব হয়, যেটার নাম ছিল সামুদ্রিক বিদ্যা। পরবর্তীকালে আস্তে আস্তে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের রূপ নেয়। জ্যোতিষশাস্ত্রটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে গণিত জ্যোতিষ, দুই হচ্ছে ফলিত জ্যোতিষ। গণিত জ্যোতিষ কাকে বলে? অঙ্কশাস্ত্রের মাধ্যমে আমরা যেমন ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস, এইসব বিচার করে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাকে আমরা বলি গণিত জ্যোতিষ। হস্তরেখার মাধ্যমে, হাতের বিচার, মুখমণ্ডলী বিচার, এর মাধ্যমে আমরা যে সিদ্ধান্তে পৌঁছাই তাকে আমরা বলি ফলিত জ্যোতিষ। একটা কথা মনে রাখতে হবে, অনেকে বলেন যে জ্যোতিষশাস্ত্রটা একটা কোনো বিজ্ঞানসম্মতের ব্যাখ্যা নেই, শুধু মনের সাহস জোগানোই হচ্ছে জ্যোতিষীর কাজ। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলবো। সে সকল শিক্ষিত মানুষকে আমি দুটো প্রশ্ন করতে চাই। এক হচ্ছে, মনে করুন একজন শিক্ষিত মানুষ ঘরে বসে প্রতিদিন বাঘের স্বপ্ন দেখে।
প্রতিদিন বাঘের স্বপ্ন, বাঘ তাকে খেতে আসছে। তিনি একজন সাধকের কাছে গেলেন বা একজন পূজারীর কাছে গেলেন, একজন মন্দিরের পুরোহিতের কাছে গেলেন। তিনি একটা তুলসী পাতা তুলে তাকে দিয়ে বললেন, নে বাবা, তুই কিন্তু কাল থেকে আর বাঘের স্বপ্ন দেখবি না। সে পুরোহিত মশাইকে বিশ্বাস করে হোক, ভগবানকে বিশ্বাস করে হোক, মানসিক শক্তি পেয়ে বালিশের তলায় রেখে দিলেন। পরের দিন বাঘের স্বপ্ন সে দেখলেন না। সেটা তার সাহসিকতার কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হলো। এটাকে বলে কাউন্সিলিং ইংরেজি ভাষায়। কিন্তু দেখা গেল কোনো লোককে সত্যি সত্যি বাঘে খেতে এসছে, তাহলে কিন্তু এই তুলসী পাতা গলায় ঝুলিয়ে রাখলে কিন্তু বাঘ তাকে ছাড়বে না। কিছুদিন আগে আমরা দিল্লির একটা চিড়িয়াখানায় দেখতে পেলাম বাঘকে হাত জোড় করছে ভয় পেয়ে, বাঘ তুমি আমায় খেও না, কিন্তু বাঘ ঘাড় মোটকে খেয়ে নিল। তখন কিন্তু বন্দুকের ঘুম পাড়ানো গুলির দরকার ছিল, সেটা ছিল না সেই সময় চিড়িয়াখানায়। যে ওষুধটা যখন দরকার, পতার ওষুধটা কিন্তু প্রয়োজনীয়তা আছে। আপনার ছেলের যদি আমরা হরোস্কোপ কাকে বলি, একটা হরোস্কোপ একটা আমরা 360 ডিগ্রি একটা বৃত্ত হয়। আমরা যারা আমাদের স্টুডেন্টরা আছেন, যারা জ্যামিতি করেছেন তারা জানেন বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে 12টা ঘরকে ভাগ করলে এই 12টা ঘরের মধ্যে আমাদের রাশি চক্র অবস্থান করে। যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা রাশি কিন্তু একটা 360 ডিগ্রি বৃত্তের মধ্যে অবস্থান করছে। এবং আমাদের রাশি, আমরা যখন আকাশে জ্যোতিষ মণ্ডলী দেখি সেখানেও রাশির কিন্তু এক একটা ব্যাপার আছে, সেগুলো আমরা ডিপলি পরে আরো আলোচনায় আসব। তবে এই রাশিগুলোর এক একটা করে গ্রহ আছে। যেমন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, মকর রাশির অধিপতি হচ্ছে শনি, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাহলে আমরা কি জানলাম? আমরা 12টা রাশি জানলাম এবং 12টা রাশির অধিপতি গ্রহ আমরা জানলাম। এবার ফলিত জ্যোতিষে আছে এই হাতের রেখা, এখানে কিন্তু 12টার গ্রহের অবস্থান কিন্তু রয়েছে। প্রথমে আমাদের বিচার করে নিতে হবে আমাদের হাতটা কি প্রকার হাত। যাই হোক, জ্যোতিষ শাস্ত্রে আমাদের প্রত্যেকটা গ্রহ এবং তার একটা ব্যাখ্যা আছে, কোন গ্রহের কি রকম পজিশন। বৃহস্পতির কারকতা কি? বৃহস্পতি যদি জাতকের ভালো হয়, জাতক হবেন ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারোর কাছে মাথা নিচু করবেন না, নিজস্বতা বোধ বেশি থাকবে, উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে এবং সে হবে জ্ঞানী, উদার, চিন্তাশীল, বুদ্ধিমান, ধার্মিক। শনি যদি কারোর ভালো হয়, সে প্রচণ্ড তেজস্বী হবে, জেদ থাকবে, উগ্র থাকবে, একাকিত্ব থাকবে এবং সাধকের মতো কঠোর সাধনা যারা করে তাদের মতো হবে, জেদি। এরকম এক একটা গ্রহের কিন্তু এক এক রকম অবস্থান কিন্তু আছে, এক এক রকম কারকতা কিন্তু রয়েছে। যাই হোক, এই জ্যোতিষ শাস্ত্র মনে করুন আপনার বাস্তবের সাথে মিল কোথায়। কোনো লোক যদি আমাকে বলে, দাদা জানেন আমি কর্ম করছি, আমি একদম সকাল থেকে বিকাল অবধি কিন্তু কর্ম করে যাচ্ছি, আমি সেই কর্ম অনুসারে আমি কিন্তু সুখে থাকতে পারছি না। আমি তাকে প্রশ্ন করব, দাদা আপনি যে কর্মটা করছেন সেই কর্মটা কি আপনি জানেন আপনার রাশি চক্রের সাথে সেই কর্ম ম্যাচ করছে কিনা? আবার আমি বলবো যে আপনি যে কর্মটা করছেন সেই কর্মটা সঠিক সময় সঠিক স্থানে আপনি করছেন। যেমন আমরা যদি চাষ করি, মনে করুন জমি যখন চাষ করব ঠিক টাইমে কিন্তু আমাদের জমিটাকে উর্বর করতে হবে, ঠিক টাইমে জল দিতে হবে, ঠিক টাইমে সার দিতে হবে, ঠিক টাইমে কীটনাশক দিতে হবে, তবে কিন্তু ফলন হবে। শুধু শুধু কিন্তু ফলন হয় না। একটা বাচ্চাও যখন বড় হয়, মা বাবা জানে সেই বাচ্চাটাকে কখন পোলিও খাওয়াতে হবে,
কখন ভ্যাকসিনগুলো দিতে হবে, তাহলে বাচ্চাটা হৃষ্টপুষ্ট এবং বড় হবে, তার কোনো সমস্যা হবে না শারীরিক। তেমনি জ্যোতিষশাস্ত্রেও কিন্তু কিছু কিছু নেগেটিভ দিক আছে। যেমন আপনার প্ল্যানেটারি পজিশনে যদি গ্রহণ যোগ থাকে, মানে রবি কেতু একই ঘরের মধ্যে অবস্থান করে, আপনার হরোস্কোপে যদি বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ থাকে, আপনার হরোস্কোপে যদি শনি মঙ্গল ছন্নছাড়া যোগ থাকে, তাইলে আপনার জীবনটা কিন্তু ছন্নছাড়াময় অবস্থায় থাকবে। আপনি হাজার চেষ্টা করছেন কিন্তু শান্তি কোথাও পাচ্ছেন না। আপনি চাইছেন, আপনি সুন্দরী, আপনার যথেষ্ট গুণ আছে, কিন্তু আপনার লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। তাহলে কি করে আপনার বিবাহটা তাড়াতাড়ি হবে? বিবাহের পরে কিন্তু ডিভোর্স, মামলা মকদ্দমা, এমনকি বৈধব্য যোগও আসতে পারে। তাইলে আপনাকে চিন্তা করতে হবে কি করে মাঙ্গলিক দোষটাকে কাটানো যায়। অনেক বিধান আছে। আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে মেলায় গেলে দেখবেন মেলায় যে চুলকুনির মলম বিক্রি করে সে নিজেকে বলে আমি বড় ডাক্তার। আর যিনি FRCS লন্ডন তিনিও ডাক্তার। আমি নিজেকে বড় বললে তো বড় হয় না, শাস্ত্রে আছে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। বড় হতে গেলে শাস্ত্রসম্মতভাবে আপনি হাজার শাস্ত্রের অভিজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে, তবে সেই কথার মূল্য থাকবে। আপনার সন্তানের কিন্তু আপনি সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, প্রতিষ্ঠিত করতে গেলে বিদ্যার প্রয়োজন। একটা ভালো সুচাকরি, একটা সরকারি চাকরি পেতে গেলে ভালো স্টুডেন্ট হতে হবে। এখন লক্ষ লক্ষ বেকার, শিক্ষিত বেকার। কি করে আপনি আবার আপনার ছেলেকে, আগে তো মা বাবাদের 10টা 12টা করে ছেলে মেয়ে থাকতো, এখন তো একটা কিংবা দুটো সন্তান। এই যে দুটো সন্তানের মধ্যে দুটো সন্তানকেই আমার কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব সন্তানকে? আমার সন্তানের রবির অবস্থানটা কি, আমার সন্তানের বুধের অবস্থানটা কি। যদি দেখি সন্তান, দেখা গেল গুরুচণ্ডাল যোগের জন্য সন্তান পিতা মাতাকে পর্যন্ত মেরে দিচ্ছে, গায়ে হাত দিয়ে দিচ্ছে, বা অসৎ সঙ্গে পড়ে কেতুর দশার জন্য নেশা করছে, আড্ডা মারছে, মেয়েদের পিছন পিছন ঘুরছে, কোনো মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, ছেলেদের ফোন খালি রিসিভ করে যাচ্ছে, মা বাবা কাঁদছেন। কাঁদলে হবে না, মন্দিরে মাথা খুঁটলে হবে না। ভগবান দেখিয়ে দিয়েছেন, তোমাকে বিদ্যা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, শক্তি দিয়েছি। সাবজেক্ট এই পৃথিবীতেই আছে, পৃথিবীতেই দ্রব্য আছে, তুমি খুঁজে নাও, গিয়ে যাও। কুয়ো দিয়েছি, তোমার তৃষ্ণার্ত, তুমি কুয়ো থেকে জল তুলে খাও। আমি ভগবান বলে কুয়ো থেকে জল তোমায় তুলে দেবো না। ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে, আমরা শ্রেষ্ঠ জীব সারা পৃথিবীর। আমরা নিজেদের বড়াই করি, অন্যান্য জীবেরা কিন্তু জানেই না রোগ হলে কি ওষুধ খেতে হয়। আমাদের সঙ্গে জ্যোতিষশাস্ত্র আছে, আমাদের সঙ্গে চিকিৎসা শাস্ত্র আছে, আমরা কিন্তু সেই জায়গাটা ছেলেকে ঠিক করে দিতে পারি। তারপরে যদি জ্যোতিষশাস্ত্র না হয় তখন আমাকে নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, তখন দেখতে হবে ছেলের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা। আগে তো চেষ্টা করতে হবে। খুব সুন্দর সুদর্শন আপনার ছেলে, শাস্ত্রে আছে রূপ যৌবন সম্পূর্ণা বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা ন শুভন্তে নির্গন্ধা ইব কিংসুকা। যতই আপনি সুন্দর হন, আপনার পেটে যদি বিদ্যা না থাকে আপনি নির্গন্ধ ফুলের মতো সুন্দর। একটা কথা আমি বলতে পারি জোর দিয়ে, যে অনেকে মন্দিরে বসে ঘন্টা না যদি নাড়ে একজন সৈনিক, তাইলে কিন্তু দেশ রক্ষা হবে না, উগ্রপন্থীরা ঢুকে যাবে দেশে। একজন স্টুডেন্ট যদি সারাদিন বসে মা সরস্বতী পুজো করে তাহলে সে পাস করতে পারবে না, তাকে পড়াশোনা করতে হবে, লেখাপড়ায় মন দিতে হবে। আমারও এমন ক্লায়েন্ট আছে যারা এখনো পর্যন্ত সরস্বতী অঞ্জলি দেয়নি, ফার্স্ট হয়ে যাচ্ছে স্কুলে। মা সরস্বতী বলেনি তুই সারাদিন বসে আমার পুজো কর, তাহলে কিন্তু তোর বিদ্যা অর্জন হবে, এটা মা বলেননি। ধর্মকে কিন্তু আমরা অন্যভাবে নেগেটিভ ভাবে কিন্তু ব্যাখ্যা দিতে পারি না। তা বলে আপনি মনে করবেন না আমি হিন্দু ধর্মের ধর্মাবলম্বী, আমি হিন্দুর ছেলে, আমি জানি না। অনেক পুরোহিত বলতে পারেন উনি মন্ত্র জানেন না, তন্ত্র জানেন না, কিছু জানেন না বলে বলছে, একদম তা নয়। আমি কিন্তু সাধনা করেছি, আমি মন্ত্র জানি। অনেক পুরোহিত আমার মতো মন্ত্র উচ্চারণ করতে পারবেন না,
কালী মায়ের মন্ত্র, আমি কালী সাধক, আমি কালী মায়ের মন্ত্র আপনাকে এক্ষুনি আমি আপনাকে 1 পৃষ্ঠা মুখস্থ বলে দিতে পারি, অনেক পুরোহিতকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না। কিন্তু আমি তা সত্ত্বেও কিন্তু বলে যাচ্ছি, ঘন্টা নাড়লে কিন্তু স্টুডেন্ট কখনো পাস করতে পারবে না, তাকে প্রকৃত কর্ম করতে হবে। আমি বাড়ি থেকে চেম্বারে যাই, এটা আমার কর্ম। চেম্বারে কজন আসবে সেটা আমার ভাগ্যের ওপরে নির্ভর করে, তারা কি দেবেন, সন্তুষ্ট হবেন কি হবেন না, সেটাই আমার ফল। আমি যদি ঘুমিয়ে থাকি, স্বামীজি বলেছেন যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে থাকে, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য কখনো জাগ্রত হতে পারে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা রেমেডি পড়াচ্ছি, আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে টাকা দিচ্ছেন, মূল্য দিচ্ছেন আমার ছেলেকে রেমেডি পড়িয়ে দিন। একদিন এসে বলেন, হ্যাঁ আমার ছেলেকে আমি রেমেডি পড়ালাম, আপনার থেকে এখনো ছেলেটা তো ভালো হলো না। ভালো নাও হতে পারে, আপনার ভালো হয়নি ছেলে, আপনি আমার কাছ থেকে টাকা ফেরত নিয়ে গিয়ে অন্য একজন আমার থেকে পণ্ডিত লোকের কাছে আপনি যান। কিন্তু আপনার ছেলেকে ভালো করতে পারবো সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে না। যারা বলে তারা ভুল কথা বলে, মিথ্যে কথা বলে। সেই যুগ আজকে নেই, শিক্ষিত সমাজ কিন্তু সেটা মানে না। চেষ্টা করা যেতে পারে। আপনি আগে আপনার বাড়ির পরিবেশটা তৈরি করুন, স্বামী স্ত্রী অশান্তিটা বন্ধ করুন, ছেলেকে পড়ার পরিবেশ তৈরি করে দিন, দামি দামি জিনিস কিনে দেবেন না, টিভির এক একটা চ্যানেলে যেখানে অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে সেগুলো সন্তানকে সামনে দেখতে দেবেন না। নিজে পরিশ্রম করুন, সর্বদা ভগবানের উপর বিশ্বাস রাখুন, ভক্তি শ্রদ্ধা রাখুন, উঁচু গলায় কথা বলবেন না, পরের খারাপ চিন্তা করবেন না, আপনার সন্তানও ভালো হবে। দেখুন না, কলা গাছের গোড়া থেকে কলা গাছই ওঠে, ব্যতিক্রম আছে প্যারাডাইস। প্যারাডাইস হচ্ছে পরগাছা, পরগাছা হয়, কিন্তু সব ক্ষেত্রে তো হয় না। যাই হোক, যে কথা বলছিলাম, আজকে একটা মন্ত্র আপনাদের যেটা বলি, যে আপনি যদি পুরাণে দেখেন কালী পুজোর মন্ত্র আছে, সেই মন্ত্র আমি আপনাদের শোনাচ্ছি। যদি কেউ প্রতিদিন এই মন্ত্র পাঠ করেন তবে কিন্তু তার মনের এই যে মন্ত্রের যে ভাইব্রেশন, ভগবান শুনছেন কি শুনছেন না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মন্ত্রের যে উচ্চারণ, এটা সাউন্ডের যে ভাইব্রেশন, এটা নার্ভাস সিস্টেমটাকে কিন্তু সতেজ রাখে, এটা আমি বিশ্বাস করি। নার্ভাস সিস্টেমটা, যে মন্ত্রের উচ্চারণ, আমরা যে হোম যজ্ঞ করি, অনেক দ্রব্য পোড়াই, এই দ্রব্যের যে গুণ, এই যে মানুষ যারা নেশা করেন, কোনো কিছু পুড়িয়েই তো সেই ধোঁয়াটা পান করেন, তাদের নাকটা জাগ্রত হয়, তেমনি একটা কিছু দ্রব্য জ্বালালে, সুগন্ধি দ্রব্য জ্বালালে শরীরটা সতেজ লাগে, এটা আপনারা প্রত্যেকেই হয়তো জানেন। যাই হোক, মন্ত্রটা হচ্ছে, আপনারা যদি কেউ মোবাইলে রেকর্ড করে নিতে পারেন, রেকর্ড করে নেবেন, বা কেউ যদি আমার কাছে আসেন আমি অবশ্যই তাকে লিখিত দিয়ে লিখে দেব। ওম কিশোদৌরী মহাচন্দ্রী মুক্তকেশী বলিপ্রিয়ে কুলাচার প্রসন্নাংশে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোর দ্রমষ্টকট রাক্ষী কীট শব্দ প্রসীধনি ঘুরু ঘোরবাস্ফারে নমস্তে চিত্তবাসিনী বন্দক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোদয় সমৎপন্নে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাজ্য ত্রিদেবতে ভক্তেভ্য বরদে দেবী মহিষাগ্নি নমস্তুতে ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমিদ্ধয়ে নমামি বরদে দেবী মুন্ডমালা বিভূষণে রক্তধারা সমকীর্ণে করো কাঞ্চি বিভূষিতে সর্ববিঘ্ন হরে কালী নমস্তে ভৈরব প্রিয়ে নমস্তে দক্ষিণামূর্তে কালী ত্রিপুর ভৈরবী বিঘ্নাঞ্জয় জয় প্রক্ষে প্রবীণ সব সঙ্গীতে গলোচ্ছ নীত ধরাভি সেহারণ্য সরুহে দীনোক্ত কুচদণ্ডে নমস্তে ঘোর দক্ষিণে আরাক্ত মুখ সন্তাভিনেত্রাভিরাজিতে সবদয়কিত দংশে নমস্তে মদ বিহলে পঞ্চাশ মুন্ড ঘটিত মালা লোহিত লোহিতে নানা মুনি বিশ্বভাড্যে নমস্তে ব্রহ্মসেবিতে সবাস্তিকীত কেউর শঙ্ক কঙ্ক মণ্ডিতে সববক্ষ সমারূঢ়ে নমস্তে বিষ্ণু পূজিতে সব মাংসকৃত গ্রাসে সত্যহাস্যে মুরুমুরু মুখ বিঘ্নস্মিতা মোদে নমস্তে চন্দ্রনায়িকে নমস্তে কালিকে দেবী নমস্তে ভক্তবৎসলে মূর্খং হরমে দেবী প্রতিভা জয়দায়িনী
গদ্য পদ্য ময়িং বাণী তর্ক ব্যাকরণ দিত্যম অনধিগত্যং বিদ্যাং দেহি দক্ষিণ কালিকে জয়ং দেহি সভা মধ্যে ধনং দেহি ধনাগমে দেহি মে চিরজীবিতং কালিকে রক্ষ দক্ষিণে রাজ্য দেহি যশো দেহি পুত্রাং ধন ধনং তথা দেহান্তে দেহি মে মূর্তি জগৎ মাতো উপসীদমে। ওম কালী কালী মহাকালী কালিকে পাপোহারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারাयणी नमस्तुते महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्यं विजयं देहि देहि देवी नमस्तुते। घोरोद्रमुष्टकराल वदने शिरोमाला विभूषणे चामुण्डे मुण्डमाथने नारायणी नमस्तुते। हंसयुक्त विमान हस्ते ब्रह्माणि रूपधारिणी कौशम्ब खड़गे देवी नारायणी नमस्तुते। যাই হোক, এই মন্ত্র উচ্চারণে শরীরের কিন্তু অনেক সেল কিন্তু জাগ্রত হয়ে যায়। আমরা যারা যারা আমার তারাপীঠে আমি হোমযজ্ঞ করে থাকি এবং সঠিক প্রপার বৈদিক নিয়মে পুজো করি। আমার দাদুর সমাধি আছে তারাপীঠ মহাশ্মশানে, বামাখ্যাপার পেছনের সমাধিটাই হচ্ছে আমার দাদু হরিপদ চক্রবর্তী মহাশয়। ওনার কিন্তু ঈশ্বর হরিপদ চক্রবর্তী মহাশয় পণ্ডিত ব্যক্তি ছিলেন আমার দাদু, সমাধি রয়েছে। কেউ যদি আসতে চান, প্রতি মাসেই আমি কিন্তু হোমযজ্ঞ করি, তার জন্য কোনো অর্থ আমি নেই না, আমি নিজের সম্পূর্ণ নিজের খরচে। এবং আমার দেশ বিদেশে অনেক ভক্ত শিষ্য আছে, তারা কিন্তু যারা আমার কাছে জ্যোতিষ শেখে। আমি রিসেন্ট এই বইটি আমি কিন্তু বের করেছি, কলকাতায় কলেজ স্ট্রিটে পাওয়া যায় এবং নানা জায়গায় এই বইটি পাওয়া যাচ্ছে বইয়ের দোকানে। কেউ যদি না খুঁজে পান আমাকে ফোন করলে এই বইটি পেয়ে যাবেন। প্রাচীন জ্যোতিষবিদ্যা বইটি আমি আপনাদের উপহার দিয়েছি এবং অনেক জ্যোতিষ বই কিন্তু আমার লেখা আছে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে রামকৃষ্ণ শাস্ত্রীর লেখা বই কিন্তু আমাদের পড়তে হয়। আমি অনেক জ্যোতিষীর কিন্তু শিক্ষাগুরু, যারা আসছেন উত্তরবঙ্গে তাদের অনেকের কিন্তু শিক্ষাগুরু আমি, আপনারা হয়তো জানেন। এছাড়া আমি নিয়মিত কিন্তু আসামে বসছি, আসামে গুয়াহাটিতে বসছি, বঙ্গাইগাঁওতে বসছি। এছাড়া জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, হ্যাঁ ময়নাগুড়ি, তারপরে আপনার ইসলামপুর, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, কালিয়াগঞ্জ, সমস্ত জায়গায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় কিন্তু, মালদা, আমি কিন্তু একদিন করে বসার চেষ্টা করি। আপনারা যে কোনো সমস্যায় কিন্তু আমার কাছে আসতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি ভগবান নই। আমার কাছে কিন্তু আমি একেবারে ছল কপট কৌশলে বিশ্বাসী না। আমি ভগবানের দর্শন পাইনি, ভগবানের পূজারী। আমার ভগবানের সাথে টেলিফোনেও কথা হয় না, আমি ঘরেও পড়ি না। আমি ভুজুং ভাজুংয়ে বিশ্বাসী নই। যারা প্রকৃত অ্যাস্ট্রোলজি নিয়ে আপনারা কিছু নিজের সমস্যাটাকে সমাধান করতে চান, সংসারে অশান্তি, সন্তানের লেখাপড়া হচ্ছে না, বিবাহে বাধা, কর্মে বাধা, নানা রকম সমস্যা নিয়ে যারা জর্জরিত হয়ে আছেন তারা কিন্তু আমার কাছে আসতে পারেন। আমি চেষ্টা করব তারা আমার কৃপায় আপনাদের হাতে মূল্যবান দ্রব্য, যেগুলো দুর্মূল্য দ্রব্য কিন্তু আমি তুলে দেওয়ার চেষ্টা করব, যা দিয়ে আপনাদের জীবন কিন্তু খুব সুন্দর হবে, এটা আমি কিন্তু বিশ্বাস রাখি। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।